আমার আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য একটা মেসেজ আছে। শুরু করছি দূরের স্টোরি দিয়ে। স্টোরি নাম্বার 1। একটা লোক ছিল 2023 সালের তো ঢুকেই পড়লাম আমরা। 2022 সালে সে অনেক পরিকল্পনা করেছিল। যখন 2021 থেকে 2022-এ পদার্পণ করেছি আমরা, তখন ওই সময়টাতে সে অনেকগুলো পরিকল্পনা সাজিয়েছে, পরিকল্পনা করেছে সে এই কাজ করবে, ওই কাজ করবে, বাট আলটিমেটলি আসলে সে সেই সমস্ত কাজগুলো গুছাতে পারেনি, সাজাতে পারেনি। বেসিক্যালি সেই সময়টার কথা বলছি। তো এই সময়টা দেখতে দেখতে 2023-এ আমরা ঢুকে গেলাম। তো সে তার যে প্ল্যান সেট করেছিল সেই প্ল্যান অনুযায়ী সে কিন্তু অনেক কাজ করেছিল, আবার অনেক কাজ, বেশিরভাগ কাজই সে আসলে করতে পারে নাই বা ইনকমপ্লিট অবস্থায় ছিল। তো যেই কাজটুকু ইনকমপ্লিট অবস্থায় ছিল সে ভাবছিল যে না, এই কাজ এখন আর করবো না, ভালো লাগতেছে না, আমি 2023 সাল থেকে করব, এরকম একটা সে প্ল্যান করেছিল। 2023 সাল থেকে সে কাজটা করব, অর্থাৎ হচ্ছে মাঝখানে কিছু কাজ করে তারা ভালো লাগছিল না, সে প্ল্যান করেছে বাকি কাজটুকু সে 2023 সালে করবে। আমি জানুয়ারি 1, 2023 সাল থেকে এই কাজ করা শুরু করব। অ্যান্ড ফাইনালি যেটা হবে 2023 সালেও এই কাজ কিছুটা হয়তো বা করবে, করতে করতে বাকি কাজটা আমি 2024 সালে গিয়ে করবো। অর্থাৎ একটা উপলক্ষ খোঁজা, নিজের ড্রিম এটাকে অর্জন করতে গিয়ে আমাদের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো শুরু করব কবে? কালকে। কালকে কালকে করতে করতে সাল এভাবে পার হয়ে যেতে থাকে। 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 24, বাট আলটিমেটলি কাজ কিন্তু আর হলো না। ওই লোকটার কাজ কিন্তু আর করাই হলো না। এরকম কিন্তু সে অলরেডি সেই লকডাউন থেকে শুরু করে 4-5 বছর ধরে করেই আসছে, করতে 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 সময় কিন্তু চলে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে আপনাদেরকে এটাই, যে আপনি আপনার ড্রিমে পৌঁছাতে হলে কেন 2023 লাগবে? কেন একটা উপলক্ষ লাগবে? জানুয়ারির 1 একটা উপলক্ষ, বছর শেষ, তো জানুয়ারির 1, 2023 সালকে একটা উপলক্ষ বানাবো, এখান থেকে শুরু করব। সো এরকম একটা উপলক্ষ আমাদের কেন লাগবে? আমরা কি আজকে বর্তমানে যে সময়টুকু আছে এই সময়টুকুকে ভ্যালু করে আমরা কি আজকেই শুরু করতে পারি না আমাদের কাজটুকু? আমার মনে হয় পারা যায়। আমাদের উপলক্ষটা প্রয়োজন হয় বিধায় আমরা কিন্তু কাজে পিছিয়ে পড়ি। তাই এই লোকটা কিন্তু পরবর্তীতে কাজে পিছিয়ে পড়তে থাকবে। তার যে প্রিভিয়াস ইতিহাসগুলো আমরা অ্যানালাইজ করতে পারি, বোঝা যাচ্ছে যে আসলে পিছিয়েই পড়বে। স্টোরি নাম্বার 2। এক লোক বাড়ি বানাচ্ছিল, গাছ টাছ কেটে, তার নিজের অনেক গাছ ছিল, সেই গাছগুলোকে সে কেটে সে বাড়ি বানাবে, অর্থাৎ কাঠ দিয়ে আরো বিভিন্ন জিনিসপত্র দিয়ে সে বাড়ি বানাবে, নিজের বাড়ি বানাবে। এখন তার কাছে যে করাত ছিল সেটা আসলে অনেক পুরাতন হয়ে গিয়েছিল। তো এখন সে এক দোকানে গেল, করাত যেখানে বিক্রি করে সেখানে গিয়ে সে বলল যে আমাকে একটা করাত দিন, যেই করাতটা অনেক ধারালো এবং সবচেয়ে ভালো করাত, টাকা পয়সা কোনো ব্যাপার না, যে ভালো করাত যেটা সবচেয়ে বেশি, সেই করাতটা আপনি আমাকে দিন, আমি সেই করাতটা কিনতে চাই, দাম কোনো ব্যাপার না। তো দোকানদার কি করলো, দোকান থেকে না দিয়ে সে তার গোডাউনে গেল, সে তার দোকানের এবং বাজারের সবচেয়ে ভালো করাত যেটি রয়েছে সেটি তাকে দিল এনে, যে এইটি হচ্ছে সবচেয়ে দামি করাত, ভালো করাত। আশা করছি আমি, দোকানদার বলছে যে এই করাত দিয়ে আপনি একদিনে যে কাজ করতে পারবেন, আপনি অন্য করাত দিয়ে এটা করতে আপনার 1 মাস লাগবে, আপনি 1 মাসের কাজ একদিনে এই করাত দিয়ে করতে পারবেন। তো সেই লোকটি খুব খুশি হলো যে ঠিক আছে, একদিনে যে তুমি করতে পারবো তাহলে এই করাতটা আমি নেব। সো সে কি করলো, সে টাকা দিল, টাকা দিয়ে সেই করাতটা সে নিয়ে গেল। তো 7 দিন পরে সেই লোকটি খুব জীর্ণ শীর্ণ অবস্থায়, খুব মানে যে লোকটি কিনে নিয়ে গিয়েছিল করাতটি, সেই লোকটি খুব জীর্ণ শীর্ণ কায়ে শরীর নিয়ে, খুব ক্লান্তি ভরা শরীর নিয়ে, ঘুমাক্রান্ত, খুব ঘুম আসছিল মনে হচ্ছে, এরকম একটা শরীর নিয়ে সেই করাত নিয়ে তার দোকানে গিয়ে বলল যে ভাই এই করাত আমি নিব না। তো বাই দ্য ওয়ে মাঝখানে একটা কথা মিস করে ফেলছি, আমি অথবা বলিনি, যে ওই দোকানদার এও বলে দিয়েছিল যে এই করাত দিয়ে যদি আপনি 1 মাসের কাজ একদিনে করতে না পারেন তাহলে আমি এই টাকা নিয়ে নিব, মানে ফেরত নিয়ে নিব, ব্যাক করবো টাকা। তো যাই হোক, সে 7 দিন পর সেই লোক আবার গিয়ে হচ্ছে বলছে যে আমার তো ভাই এই করাতটা ভালো না, আমি 7 দিনের কাজ তো আমি করলাম এবং আমি দেখলাম যে আসলে আমার আগের করাতের মতোই কাজ করছে, এর মধ্যে কোনো বিশেষত্ব নেই। আপনি বলেছেন যে 1 মাসের কাজ একদিনে করবে এবং কোনো বিশেষত্ব নেই। এখন আপনি তো বলেছিলেন যে আমাকে আসলে টাকা ফেরত দিয়ে দিবেন যদি কাজ না করে এই করাতটি। এখন তো করাতটি কাজ করছে না, আমি তো 30 দিনের কাজ একদিনে করতে পারি নাই, এখন 7 দিন হয়ে গেল, আসলে আমি করতে পারি নাই, তো আপনি আমাকে টাকাটা ফেরত দিন। তখন সেই দোকানদার বললো যে ঠিক আছে, টাকা তো ফেরত দেবো, বাট আপনার এই অবস্থা কেন, আপনি জীর্ণকায় শীর্ণকায়, এই অবস্থা কেন আপনার? তখন সেই লোকটি বললো যে আসলে আমি 7টা দিন টানা কাজ করেছি, আমি অনেক পরিশ্রম করেছি, হার্ড লেবার দিয়েছি, প্রচুর কাজ করেছি, কিন্তু আসলে আমি তারপরও শেষ করতে পারি নাই। সো পরবর্তীতে দোকানদার বলল ঠিক আছে, যেহেতু আপনি অনেক কষ্ট করেছেন, আপনি তাহলে একটু বসেন, একটা চেয়ারে বসেন, আমি
একটু দেখছি করাতটা নিয়ে যে আমার দোকানের সবচেয়ে ভালো করাত, এটা পুরো বাজারের ভালো করাত, এটা কেন কাজ করবে না, আমি একটু দেখে আমি আপনাকে জানাচ্ছি, অথবা আমি অবশ্যই এটা ফেরত দিয়ে দিচ্ছি। যাই হোক, পরবর্তীতে সে তার কাছ থেকে অর্ডারটি নিল, তাকে বসতে দিল, সে বসে অনেক ক্লান্ত ছিল সে বেসিক্যালি। সো বসার পরে সে করাতটা স্টার্ট দিল, মানে সে যখন বাই দ্য ওয়ে করাতটা কিন্তু অটোমেটেড যে করাত থাকে, যে মেশিনের মতো মোটর থাকে খুব ডিজিটাল যেগুলো, সেগুলো ছিল। তো সে যখন করাতটা স্টার্ট দিল দোকানদার, তখন একটা শব্দ হয় না মোটরের, মানে ঘুম করে একটা শব্দ হয় যে মোটরের যে শব্দটা, এই শব্দটা যখন শুরু হলো তখন এই যিনি বসেছিলেন চেয়ারে, জীর্ণকায় মানে যে ক্রেতা ছিল, সে উঠে বললো যে এই শব্দ কিসের হয়, এই শব্দটা কিসের আসলে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি আসলে কি বলেছি, যে এই লোকটা ওই করাতটিকে ভেবেই ছিল যে এটা একটা সাধারণ করাত, এটা যে অটোমেটিক করাত, এটা যে তার কোনো কষ্টই হবে না, জাস্ট প্রেস করলে এটা অটোমেটিক চলবে এবং ওটা দিয়ে অটোমেটিক সে গাছ টাছ সব কাটতে পারবে, তার কোনো কষ্টই হবে না, সে কিন্তু 1 মাসের কাজ একদিনও করে ফেলতে পারবে। তো ব্যাপারটা তার জানাই ছিল না, সে অনেক কষ্ট করেছে, অনেক হার্ড লেবার করেছে, বাট আসলে সে কাজ করতে পারেনি। সাম আপ করতে গিয়ে আমি আসলে ঘটনা নাম্বার 2, যেটা স্টোরি নাম্বার যেটা 2, ওইটাকে একটু সাম আপ করি আগে। আসলে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে আসলে খুব হার্ড ওয়ার্ক করলে সফলতা পাওয়া যায়। এই কথাটা আংশিক সত্য, বেশিরভাগ মিথ্যা। অর্থাৎ হার্ড ওয়ার্ক এক জিনিস, স্মার্ট ওয়ার্ক আরেক জিনিস। যদি হার্ড ওয়ার্ক করলেই সফলতা পাওয়া যেত, তাহলে আমাদের যারা শ্রমিক আছেন, যারা রিক্সাওয়ালা আছেন, তারা অনেক বড় লোক থাকতো। আসলে যারা অনেক হার্ড ওয়ার্ক করে, অনেক পরিশ্রম করে, হ্যাঁ, তারা অনেক সফল থাকতো, অনেক টাকার মালিক হতো। আর যারা দেখেন আসলে কারখানার মালিক যারা আছে, তারা তো সারাদিন সুটেড বুটেড হয়ে ঘোরাঘুরি করে, সিগনেচার দেয়, লাখ লাখ টাকা কামায়, অথচ তার কারখানায় কাজ করছে, অনেক হার্ড লেবার দিচ্ছে শ্রমিকরা, সেরকম ভাবে তারা পেইড হচ্ছে না। তার মানে ওই লোকটা কিন্তু জানতো না যে আসলে এটা প্রেস করলে এটা ঘুরে, এই করাতটা অটোমেটেড করাত এবং খুব ইজিলি সে কাটতে পারবে, তার আর কায়িক পরিশ্রম করা লাগবে না। সে জানতো না, এই নলেজটা তার মধ্যে ছিল না, সে খালি হার্ড ওয়ার্কই করে গেছে। তো হার্ড ওয়ার্ক যে করেছে, বাট সে সফল হতে পারে নাই। তো সে যদি জানতো স্মার্ট জিনিসটা, এটা যদি স্মার্ট একটা করাত, তাহলে একদিনে সে সফল হতে পারতো, অর্থাৎ সব গাছ কাটতে পারতো। তো আসলে আমাদের সমাজে এই যে আমরা সবসময় বলি, বা আমাদের যারা ছোট, যারা লেখাপড়া করে তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছি যে পরিশ্রম করলেই অনেক বেশি ভালো করা যায়, রিচ হওয়া যায়, ব্যাপারটা না। ব্যাপারটা হবে হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সফলতা অবশ্যই আমাদের কাছে ধরা দেবে। এটা হচ্ছে কথা। আর স্টোরি নাম্বার 1 এর যে মোরাল, সেটা হচ্ছে আমরা সবসময় চিন্তা করি যে কোনো একটা উপলক্ষ এলেই আমরা আমাদের ড্রিমের জন্য কাজ করা শুরু করব। জানুয়ারির 1 লাগবে, অথবা বিশেষ ঈদের পর দিন থেকে শুরু করব, বা এইটা যাক ঈদের কয়েকটা দিন পর থেকে, এই রোজাটা যাক রোজার পর থেকে শুরু করব, বা এই ঝামেলাটা যাক এই পর থেকে শুরু করব। কিন্তু না, এই ওয়েটটা আসলে করা যাবে না। আমাদের কাছে যে সময়টা আছে, জাস্ট স্টার্ট ফ্রম নাও। যে কোনো জিনিসের শর্টকাট রুলস বলতে কি জানেন? স্টার্ট ফ্রম নাও, শুরু করতে হবে। আপনি শুরু করে দেন, আপনি রাত হোক দিন হোক, যখন যেখানে যে অবস্থায় আছেন, ওয়েট না করে থেকে কাজ করাটা শুরু করে দেন। সো এই উপলক্ষ দরকার নাই, আপনি যখন যে সময়টা পাবেন এটাকে ইউজ করবেন। আশা করছি আপনি অবশ্যই সফল হবেন। এবং শুরু করার সাথে সাথে আরেকটা কথা বলছি, যে শুধু ওয়ার্কিং হার্ড এই ব্যাপারে আপনাকে মানে মনোযোগ না দিয়ে আমি বলবো যে অবশ্যই আপনি মনোযোগ দেবেন স্মার্ট ওয়ার্কের দিকে, যে হার্ড ওয়ার্ক না করে আমি স্মার্ট ওয়ার্ক করব। অবশ্যই পরিশ্রম তো করতেই হবে, বাট সেটা বুদ্ধি দিয়ে, আপনার ইন্টেলিজেন্স দিয়ে। ইন্টেলিজেন্স কিভাবে অর্জন করবেন? অবশ্যই বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে, কারণ বই পড়া ছাড়া আসলে ইন্টেলিজেন্স অর্জনের দ্বিতীয় কোনো পথ নাই। তবে এই ব্যাপারটা আমাদের সোশ্যাল মিডিয়া অনেকটা সহজ করে দিয়েছে। ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্ম, যেগুলো ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে অনেকগুলো বই রিভিউ করে, দেখা যায় বই হচ্ছে পড়তে গিয়ে অনেক সময় লাগে, পৃষ্ঠার পর পৃষ্ঠা। তো সেই বইগুলোকে সাম আপ করে বইয়ের জিসটাকে তুলে ধরছে। তো এই ভিডিওগুলো দেখা মানেও কিন্তু বই পড়া। সো এই দুইটা ঘটনার মধ্যে দিয়ে যে ব্যাপারটাতে আমি উপনীত হয়েছি বা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে যে আপনারা স্মার্ট ওয়ার্ক করেন এবং কোনো কিছুকে উপলক্ষ করবেন না। কাজ করা শুরু করতে হলে এখন থেকেই শুরু করতে হবে আপনাদেরকে। এই জিনিসটাকে মাথায় রেখে 2023 সালের জন্য কাজ করা শুরু করেন, কারণ অলরেডি 2023 সালে আমরা পা দিয়ে ফেলেছি বলতে গেলে, অলরেডি আমরা চলছে 2023 সাল। সো আমি এই জিনিসটাকেই বলছি আপনাদের জন্য, যে আপনাদের কিন্তু ড্রিমের যে লক্ষ্য আপনাদের, সেই লক্ষ্যে কাজ করতে করতে কিন্তু একটা বছর আপনি হারিয়ে ফেলেছেন। সো যত দ্রুত সম্ভব কাজ করেন, নেভার স্টপ, সবসময় স্টার্ট করেন। যে পরিস্থিতিতেই থাকবেন সেখান থেকে স্টার্ট করবেন। আবার থেমে গেলে, হেরে গেলে, লস করে ফেললে আবার স্টার্ট করবেন। স্টপ হবে না, শুধু স্টার্ট হবে। স্টপ হবে না, শুধু স্টার্ট হবে।
এই থিওরিটা মাথায় রাখবেন। আর অবশ্যই পরিশ্রমটা যে করছেন, স্মার্ট ওয়ার্ক, নট হার্ড ওয়ার্ক। সো এই দুটো জিনিস মাথায় রাখবেন। আর আপনাদের সবাইকে জানাচ্ছি 2023 সালের জন্য শুভেচ্ছা। নতুন বছর আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু নিয়ে আসবে। আর অবশ্যই বই পড়তে ভুলবেন না, সবসময় বই পড়বেন, কারণ বই পড়লেই একটা মানুষ আসলে প্রকৃত জ্ঞানী হয়ে উঠতে পারে, প্রকৃত সফল হতে পারে। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমিও অবশ্যই আপনাদের জন্য দোয়া করব। আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।